kadar tesirlidir ki yanlış yerlere giderse maruz kalır. বদদোয়া শব্দটা শুনতে ছোট হলেও এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা অনেকেই হয়তো কল্পনাও করতে পারি না। অসহায় সৎ মজলুম মানুষের দোয়া এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহর মধ্যে পর্দা থাকে না। তিনি মজলুমের দোয়া কবুল করেন তার পবিত্র নাম আল কাহারের ওসিলায়। 2015 তুরস্কের বুরসা শহরে ঘটেছিল মাস্টারমাইন্ড লেভেলের কালো জাদু। তবে এটাকে পুরোপুরি ব্ল্যাক ম্যাজিকও বলা উচিত হবে না, হোয়াইট ম্যাজিক বলাই উত্তম। 4 বান্ধবী ঘুরতে গিয়েছিল হাবেল নামের এই তান্ত্রিক মহিলার বাড়ির সামনে। 4 বন্ধুর ভেতর শুধুমাত্র একজনই জাদুর প্রভাবের শিকার হয়। সে প্যারালাইজ হয়ে পড়ে, তার জীবন একেবারে পরনির্ভরশীল হয়ে পড়ে। প্যারালাইজ হয়ে যাওয়া মেয়েটার পরিণতি হয় অত্যন্ত করুণ। ধারণা করা হয় হাবেল নামের এই মহিলা এই মেয়েটাকে এই অবস্থা করেছে, কিন্তু কেন করেছে এটা এখনও জানা যায় না। অসংখ্য হুজুর কবিরাজও এই মেয়েটিকে সুস্থ করতে অক্ষম হয়েছিল। তবে অসংখ্য প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, হাবেল কোন উদ্দেশ্যে মেয়েটিকে স্বীকার করল এবং বাকি 3 বন্ধু কেন বেঁচে গেল। কথা বলছিলাম 2015 সালে তুরস্কের সত্য ঘটনা থেকে নির্মিত সিনেমা বদদোয়া। হয়তো আজকের ভিডিওটাই হতে পারে আপনার দেখা অন্যতম সেরা হরর মুভি। না, শুধু হরর নয়, বলতে হবে চরম লেভেলের হরর থ্রিলার সিনেমা, যা সম্পূর্ণ ইসলামিক কালচার এবং সত্য ঘটনা থেকে। চলুন আর বেশি কথা নয়, জানা যাক বদদোয়া সিনেমা এর ঘটনা প্রবাহ। মুভি শুরু হয় ভয়াবহ এক স্বপ্ন দিয়ে। এই যে মেয়েটিকে দেখছেন নাম তার মেলেক। বৃষ্টি ভেজা রাত, মেলেক শহরের পাশে তাদের মিসা গ্রামের ফাঁকা স্থানে দাঁড়িয়ে আছে। এক নজরে চেয়ে আছে সামনের ওই ভাঙাচোরা ছোট্ট বাড়িটার দিকে। এই সময় ঘরের মধ্য থেকে চিৎকার চেঁচামেচি আসছিল। এভাবেই মেলেক এই ঘরের মধ্যে এসে দেখে একটি লাশ শোয়ানো, আবার 3 জন অবয়ব লাশের গায়ের কাফনের কাপড় কেচি দিয়ে কাটছে। তাদের আচরণ খুবই ভীতিকর, তবে মনে রাখবেন তারা 3 জন। আবার পাশে চিৎকার করছে সাদা কাপড়ে আবৃত রক্ত ভেজা এক নারী। তাদের এই অস্বাভাবিক আচরণে মেলেক হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মেলেক দেখে এই জানালা দিয়ে উকি দিচ্ছে তার বাবা মা, তারাও যেন নিথর হয়ে মেলেককে দেখছে। এত সকল দৃশ্য দেখে মেলেক ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে। তার মা শোয়া। মেলেকের চিৎকার শুনে মেলেকের মা বেশ আনন্দ বোধ করে, কারণ মেলেক গত 3 বছরে একটাও শব্দ করেনি তার মুখ দিয়ে। সে একেবারে সাইলেন্ট প্যারালাইজ হয়ে গেছে। তবে কেন এবং কিভাবে তার এই পরিণতি হলো, কে বা কারা তার উপর কালো জাদু করেছে, সেটা আর একটু সামনেই খুঁজে বের করব। এইদিকে সেই ছোট ভাঙাচোরা ঘরের মতো দেখা যায়। এই নারীকে, নাম তার হাবেল। পুরো অঞ্চলের মানুষেরা খুবই ভয় পায় হাবেলকে। সবাই বিশ্বাস করে হাবেল একজন তান্ত্রিক এবং কালো জাদু করে সবাইকে বলি করে তার মৃত সন্তানদের আত্মা ফিরিয়ে আনতে চায়। তাছাড়া কালো জাদু করে মেলেকের এই বর্তমান অবস্থার জন্য দায়ী নাকি হাবেল। সেই মেলেককে প্যারালাইজ করে রেখেছে। কিন্তু হাবেলের রহস্য সবচেয়ে বড় প্যাঁচ লেগে আছে এই ঘটনায়। এরপর আরও 15 দিন পরের ঘটনা। দেখা যায় তুরস্কের প্রাচীন ওমান গাজীর বার্সু শহর। এই হলো বুর্জু, খুবই ধনী পরিবারের মেয়ে। এই হলো বুর্জুর হাজবেন্ড হাকান। তারা স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছিল সকালবেলা। এই বার্সু শহরের পাশেই রয়েছে মিসি নামক গ্রাম। সেই মিসি গ্রামেই তো থাকে মেলেক। এই গ্রামে আরও একজন থাকে যার নাম অ্যাডা। এই হলো অ্যাডা, বুর্জুর বন্ধু। অ্যাডা খুবই হাস্যোজ্জ্বল মেয়ে, সবসময় হাসি খুশি থাকে। আবার সে অবলা প্রাণীদের প্রতি অত্যন্ত যত্নশীলা। একই গ্রামে থাকে আইলা। এই হলো আইলা, পেশায় একজন দর্জি। বাবার সাথে দর্জির কাজ করে। তাদের একটি শোরুমও আছে। তাহলে বুর্জু, অ্যাডা এবং আইলা তারা ঘনিষ্ঠ 3 বান্ধবী। মানে তারা একই সাথে ছোটকাল থেকে পড়াশোনা করেছে আর কি। তবে অ্যাডা এবং আইলা ছিল এখনও অবিবাহিতা, কিন্তু তাদের আর একটা বান্ধবীও আছে, মেলেক। হ্যাঁ, সেই মেলেক যে কিনা কালো জাদুর খপ্পরে পড়ে প্যারালাইজড হয়ে গেছে। তার জীবন ছন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আইলা বুর্জুকে কল দিয়েছিল। আইলা বুর্জুকে জানায় মেলেকের বাবা দাউদকে তার চাকরি থেকে বরখাস্ত করেছে। মেলেক অসুস্থ। তার পরিবারে মেলেকের বাবা দাউদই একমাত্র উপার্জনকারী। চাকরি চলে গেলে মেলেকরা বড় সমস্যায় পড়ে যাবে। তাই বুর্জু যেন মেলেকের বাবার চাকরিটা ফিরিয়ে দেয়। এখন জানা যায় মেলেকের বাবা জনাব দাউদ বুর্জুর বাবার ফ্যাক্টরিতেই চাকরি করত। বুর্জুর বাবা হঠাৎই কিছু কর্মী ছাঁটাই দিয়েছিল। দুর্ভাগ্যবশত তার মধ্যে মেলেকের বাবা দাউদও পড়ে গেছে। বুর্জু আইলাকে বলে বিষয়টা নিয়ে বাবার সাথে কথা বলবো, চিন্তা করিস না। এরপর বুর্জু তার বাবাকে ফোন দিয়ে জানায়, আমার বন্ধু মেলেকের বাবা জনাব দাউদের চাকরিটা ফিরিয়ে দাও বাবা, না হলে মেলেকদের পরিবার বড় অভাবের মধ্যে পড়ে যাবে।
তবে অদ্ভুত কথা, হাকান এইমাত্র জানতে পারে বুর্জুর বন্ধু মেলেক কালো জাদুতে আক্রান্ত হয়ে প্যারালাইজড হয়ে পড়ে আছে। হাকান বলে, এতদিন কেন এই কথা আমাকে জানাওনি? বুর্জু জানাই, আমি আসলে সেই ভয়ঙ্কর ঘটনা মনে করতে চাই না। আমরা নিজের চোখে দেখেছিলাম হাবেল কিভাবে মেলেককে নিয়ে তান্ত্রিক রিচুয়াল করেছিল। এরপর মেলেক সবসময় হুইল চেয়ারে বসে থাকে, চোখের পলক ফেলতে পারে না, এমনকি চোখে স্পষ্টভাবে কিছু দেখতেও পারেন না। আর কথা বলা তো দূরের কথা, মুখ দিয়ে শব্দ করতে তেমন একটা পারে না আর কি। তাছাড়া মেলেক কিন্তু কান দিয়ে শব্দ তেমন একটা শুনতে পায় না। নিতর হয়ে মেলেক সর্বক্ষণ এটাই চিন্তা করে সে রাতে বৃদ্ধা হাবেল কিভাবে তার সাথে শয়তানের রিচুয়াল করেছিল। মানে হাবেল এখানে নিতর হয়ে সেই রাতের ঘটনা মনে করতে চায়, কিন্তু পারে না, তার স্মৃতিশক্তি কেমন যেন বিগড়ে গেছে। সে সর্বক্ষণ চেষ্টা করে ওই স্মৃতিগুলো মনে করতে। একদা সকালে অ্যাডারমা এসেছিল মেলেকদের বাড়িতে মেলেককে দেখতে। অ্যাডারমা জানাই, আমি সবসময় নামাজে বসে মেলেকের জন্য দোয়া করি আল্লাহ যেন মেলেককে সুস্থ করে দেন। তবে তাদের এই কথোপকথন মেলেক খুব সামান্য পরিমাণে শুনতে পাচ্ছে। কথার আওয়াজ প্রতিধ্বনির মতো ইকো নয়েজের মতো কানে যাচ্ছিল। তাহলে বোঝা গেল মেলেক চোখে তেমন দেখে না, কথা তো বলতেই পারে না, এমনকি তার কানেও শ্রবণ শক্তি নেই বলা চলে। তাহলে চিন্তা করুন কোন লেভেলের ক্ষতি করা হয়েছে মেলেককে। অ্যাডারমা মেলেকের মার সাথে আরও কিছু কথা বলে মেলেককে দেখে চলে যায়। এই রাতে হাবেলের নির্জন পরিত্যক্ত বাড়ি দেখা যায়। হাবেল রুটি বানিয়ে কেমন রিচুয়ালের ভঙ্গিতে খাওয়া শুরু করে। তবে হাবেলের চেহারা দেখে আন্দাজ করা যায় সে খুবই পেরেশানিময়, বেশ চিন্তিত। কিন্তু মুখে নেওয়া রুটি চিবিয়ে মুখ থেকে বের করে মুরগিকে খাওয়াচ্ছিল। বেশ অদ্ভুত ব্যাপার। তাহলে কি হাবেল নতুন কোনো শয়তানের রিচুয়াল করতে যাচ্ছে কি না? এই সময় বাড়িতে মেলেকের মা মেলেককে খাবার খাইয়ে দিচ্ছেন। শক্ত খাবার খেতে পারে না মেলেক, তরল জাতীয় আঠালো খাবার খেতেও মেলেকের কষ্ট হয়। তবে মেলেক তার মাকে ঝাপসাভাবে দেখতে পাচ্ছে। মেলেকের চোখ দেখে মনে হয় মেলেকের চোখের উপর কোনো অদৃশ্য শক্তিতে পর্দা দিয়ে ঢেকে রেখেছে। এইদিকে অ্যাডার মা বাড়িতে ফিরে এটাকে বলে, আজ মেলেককে দেখতে গিয়েছিলাম। মেলেকের মা বলল মেলেক নাকি কথা বলার চেষ্টা করে, মাঝে মধ্যে অল্প কিছু আওয়াজও মুখ থেকে বের হয়। তাই অ্যাডার জন্য মেলেককে দেখে আসে। হয়তো প্রিয় বান্ধবী অ্যাডাকে দেখে মেলেক কিছুটা স্বস্তি অনুভব করতে পারবে। অ্যাডাও যে নাই, আচ্ছা মা, খানিক পরে যাব। এইদিকে মেলেকের মা রুটি বানাচ্ছেন। মেলেকের বাবা জনাব দাউদ রুটি খাচ্ছেন। মেয়ের অবস্থা নিয়েও চিন্তায় চেতনায় তিনি। মেলেক নিতর হয়ে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। এই সময় দেখা যায় হাবেল এইদিকে হেঁটে আসতে ধরে। তার হাতে সে মুরগিটা। কথা হলো হাবেল কি করতে এসেছে এত রাতে, তার হাতে মুরগি কেন? মেলেক যে জানলার কাছে বসা, ঠিক ওই জানলার বরাবর হাবেল তার কাছের মুরগিটা ছেড়ে দেয় মেলেকদের বাড়ির আঙিনায়। এভাবে হাবেল যেভাবে এসেছিল সেভাবেই অন্ধকারে মধ্য মিলিয়ে যায়। তবে এই মুরগি ছেড়ে দেওয়ার সাথে মেলেকের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। মেলেক যেন অদৃশ্য কিছু দেখছিল। তার সাথে যখন কালো জাদু বা নির্মম কোনো কিছু করা হয়েছিল সেই স্মৃতিগুলো মনে করার চেষ্টা করছিল, কিন্তু তার ব্রেনে সেই স্মৃতিগুলো একেবারেই ভাসছে না, কিছুই মনে করতে পারছিল না। মেলেকের এই ভয়ত্ব আচরণ দেখে জনাব দাউদ আফসোস করতে থাকে, কি হয়ে গেল তাদের সুস্থ সবল মেয়েটার, সে কি কখনো ভালো হবে না? একই রাতে বুর্জুর বিলাসবহুল বাড়ি দেখা যায়। এই বাড়িতেই থাকে বুর্জুরা। ঘরের মধ্যে বুর্জু বই ঘেটে পড়ছিল ওজা বা তান্ত্রিক কাকে বলে। বুর্জু জানতে পারে তান্ত্রিকেরা মূলত কিভাবে মানুষের উপর জাদু প্রয়োগ করে। আসলে বুর্জুর সন্দেহ মেলেককে কালো জাদু করেছে হাবেল। মেলেকের বলির মাধ্যমে হাবেল তার মৃত সন্তানদের ফিরিয়ে আনতে চায়। এরই মধ্যে বুর্জুর মনে হলো হাকান তাকে ডাক দিয়ে আসতে বলল। বুর্জু রুম থেকে বের হয়ে দেখে হাকান এখনো বাড়িতে ফেরেননি। তাহলে ডাক দিল কে? হাকানকে কল করলেও হাকান বলে, আমি নিচে আছি, এখনই আসছি, অপেক্ষা করো। কিন্তু এরই মধ্যে পানি খেতে কিচেনে যায়। হঠাৎ কিচেনের দরজা বন্ধ হয়ে গেল। বুর্জু লক্ষ্য করে দরজার বাইরে কয়েকটা অবয়ব, তারা জিকিরের মতো অদ্ভুত কিছু শব্দ পড়ছিল। তবে সবচেয়ে অদ্ভুত হলো বুর্জু দেখে হাবেলও আছে। হাবেলের সামনে হুইল চেয়ারে বসা রয়েছে মেলেক। এটা কিভাবে সম্ভব? অবাক হয়ে গেছে বুর্জু। আবার প্রায় হাবেলের মতো দেখতে একটি নারী অবয়ব দরজার সামনে এসে দরজা ধাক্কাচ্ছিল অবিরাম। ব্যাপক চিৎকার চেঁচামেচি। এই দৃশ্য থেকে বুর্জু চিৎকার করে দিশেহারা অবস্থা। এই নারী অবয়ব যেন বুর্জুর উপর তীব্র পরিমাণ ক্রোধে ফেটে যাচ্ছিল। এরই মধ্যে হাকান এসে পড়ে। স্বাভাবিকভাবেই হাকান বুর্জুকে সান্ত্বনা করে। তবে কোনো সান্ত্বনায় যেন কাজ হচ্ছে না, কারণ আসলে চরম ভয় পেয়েছে বুর্জু। তবে এখান থেকে প্রশ্ন তৈরি হয়, বুর্জু কেন এসব ভীতিকর দৃশ্য দেখল? এর উত্তর আমরা অবশ্যই খুঁজে বের করব এর 3 দিন পর।
এইদিকে রাতের খানাদানা করছিল মেলেকের বাবা মা। জনাব দাউদ এখানে বলে, ফ্যাক্টরিতে আমাকে যেতে বলেছে কাল, হয়তো চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে। এই সুখবর শুনে মেলেকের মা শান্তি অনুভব করে কিছুটা। তবে দাউদ নিশ্চিত নয় কেন ডাকা হয়েছে ফ্যাক্টরিতে, তাছাড়া চাকরি আদৌ কি ফিরিয়ে দেওয়া হবে কিনা কিছুই নিশ্চিত নয়। এরই মধ্যে দরজায় নক পড়ে। মেলেকের মা চলে যায় দরজা খুলতে। দরজা খুললে দেখা যায় অ্যাডা এসেছে মেলেকের সাথে দেখা করতে। অ্যাডার হাতে কচ্ছপের বাচ্চা। অ্যাডা জানায় এটা মেলেককে দেখালে হয়তো সে খুশি হবে। এভাবেই মেলেকের বাবা মার থেকে অনুমতি নিয়ে অ্যাডা মেলেককে নিয়ে মেলেকের ঘরে যায়। ব্যক্তিগত কিছু কথা বলার আছে অ্যাডার। অ্যাডা মেলেককে কচ্ছপ দেখায়, তার কোলেও দেয়। কথাও বলছিল, কেমন আছিস মেলেক, যদি আমার কথা শুনতে পারো তাহলে হাতের আঙ্গুল নাড়াও। কিন্তু মেলেক খুবই ঝাপসা দেখছে অ্যাডাকে, এমনকি অ্যাডার কথাও তেমন একটা শুনতে পারছিল না। মেলেক এখানে কতটা অসহায় বোধ করছে, তার কতটা খারাপ লাগছিল সেটা তো চিন্তার বাহিরে। মেলেকের এই করুণ পরিণতি দেখে অ্যাডার চোখে অশ্রু দেখা যায়। মেলেকের মা আসলে অ্যাডা বলে, আমার মনে হয় মেলেক আমাদের কথা শুনতে পারে, দোয়া করি সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। এভাবেই অ্যাডা মেলেককে কিছু সান্ত্বনা দিয়ে চলে যায়। এইদিকে আইলাকে দেখা যায়। আইলা কাজবাজ শেষ করে দোকান বন্ধ করে বাসায় ফিরছে। বাসায় ফিরে আইলা তাদের বিয়ের কার্ড দেখছিল। 2 সপ্তাহ পরেই মেমেত নামের একটি ছেলের সাথে আইলার বিয়ে হবে। তবে মেমেতকে এটা আমাদের আপাতত দেখানো হয় না, তবে এই মেমেত এই গল্পের জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে বিয়ের কথা ভেবে ভেবে আইলা বেশ খুশি হয়েছিল এখানে। কিন্তু এরই মধ্যে আইলা শুনতে পাচ্ছে তার খাটের নিচে কি যেন গড়িয়ে গেল। শব্দ শুনে বোঝা যায় ধাতব কিছু একটা হবে। আইলা খাটের নিচে উকি দিয়ে দেখে ঘড়ি পড়ে আছে। আইলা ঘড়িটা নিয়ে বের হতেই ধরে, কিন্তু এরই মধ্যে অদ্ভুত একটা নারী অবয়ব এসে হাঁটা চলা শুরু করে রুমের মধ্যে। তার গায়ে কালো পোশাকে আবৃত, তার পা যেন পাথরের মতো শক্ত, আবার কুৎসিত কদাকত ধরনের। এই নারী অবয়ব রুমের এদিক থেকে ওদিক পাইচারি করছিল। খাটের নিচে থেকে আইলা ভয় চিৎকার করতে পারছে না। কিন্তু হঠাৎই মেলেকের মতো এক অবয়ব এসে আইলার হাত চেপে ধরে। তাকে দেখুন, তার চেহারা প্রায় মেলেকের মতো, কিন্তু তার চেহারা একেবারে বিকৃত। দেখে বোঝা যাচ্ছে এটা তো স্বাভাবিক মেলেক নয়। এই অবয়বের চেহারা চরম ভীতিকর, তার চোখে যেন 3টা মণি। এই বিভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করছিল আইলা। আইলার ঘুম ভেঙে যায়। তার মানে এতক্ষণ যা যা ঘটল তা ছিল সবই আইলা দুঃস্বপ্ন। কিন্তু অদ্ভুত, ঘুম থেকে ওঠার পরও আইলা দেখে সে বিছানার উপরে নেই, সে তো খাটের নিচেই শুয়ে আছে, ঠিক স্বপ্নের মতোই। এত সকল ভীতিকর ঘটনায় আইলাকে বেশ চিন্তায় ফেলে দেয়। যা যা ঘটল তা কি বাস্তব নাকি নিছকই স্বপ্ন? আর যদি স্বপ্ন হয় তাহলে কেন ঘটল এই ভয়ঙ্কর ঘটনা? আবার কেনই বা মেলেককে এই বিভৎস রূপে দেখা গেল? কি রহস্য রয়েছে এর পেছনে? এদিকে এতক্ষণে অ্যাডা মেলেকের সাথে দেখা করে বাড়িতে ফিরেছে। বেশ চিন্তিত লাগছে অ্যাডাকে। এর জন্য অ্যাডার মা জানতে চায়, কেমন দেখলে মেলেককে, সে কি তোমায় চিনতে পেরেছে? অ্যাডা জানায় না, কিছুই বদলায়নি, আগের মতোই আছে, সে আমাকে ফিরে চিনতেই পারেনি। অ্যাডার মা জানায় তার জন্য দোয়া করবে এবং তার সাথে মাঝে মধ্যে দেখাও করতে যাবে। সে তো তোমাদেরই ছোটবেলার বান্ধবী। অ্যাডা নিজের রুমে ঘুমাতে যায়। তবে খাটের উপর বসে অ্যাডা 2 হাত তুলে মোনাজাত করছিল। অ্যাডা বলছে, ও আল্লাহ, তাকে সুস্থ করো, তাকে আগের মতোই পরিপূর্ণ সুস্থ করে দাও। কিন্তু হঠাৎই হাবেলের মতো অবয়ব হাজির হয়, সাথে আছে মেলেক। তাদের দুজনের চেহারা ভয়াবহ, ঠিক যেমনটা আইলা দেখেছিল। এখানে মেলেকের পেছনে হাবেল, তবে মেলেক যেন অ্যাডার মোনাজাত ধরা হাত চেপে ধরে রেখেছে। তার মানে মেলেকের মতো জিনিসটা চাচ্ছে না অ্যাডা মেলেকের জন্য দোয়া করুক, বা এমনটাও হতে পারে অ্যাডার এই দোয়া মেলেকের জন্য প্রয়োজন নয়। অ্যাডা ভয়ে চিৎকার করছিল, কোনো মতে ভয়ে দরজা খুলে রুম থেকে বের হয়। অ্যাডাকে এভাবে আচমকায় রুম থেকে বের হয়ে আসতে দেখে অ্যাডার মা জানতে চায় কি হয়েছে। কিন্তু অদ্ভুত, অ্যাডা তো অবাক। ঘরের মধ্যে এত কিছু হলো, অ্যাডা এত জোরে চিৎকার চেঁচামেচি করলো, তাহলে কি অ্যাডার মা কিছু শুনতে পায়নি? এখানে কি রহস্য রয়েছে? কোন ধরনের সমস্যা তৈরি হলো? বেশ চিন্তায় পড়ে যায় অ্যাডা। আচ্ছা, একটা বিষয় কি লক্ষ্য করেছেন? বুর্জ, আইলা এবং অ্যাডা, তারা 3জনই একই রাতে এই সব ভীতিকর ঘটনার সম্মুখীন হলো। কিন্তু কেন? এইদিকে মেলেকের মা কিছু মাংস পিষে নিয়েছেন। মেলেক তো শক্ত খাবার খেতে পারে না। কাদার মতো নরম এই মাংস মেলেকের মুখে তুলে দিচ্ছেন, কিন্তু মেলেক এই খাবারও খেতে চাচ্ছে না, মানে খেতে পারছে না। মেলেকের মা জানায়, খাবার না খেলে তুমি বেঁচে থাকতে পারবে না। তবুও মেলেক খাবার গেলে না, মুখ থেকে বের করে দেয়। এইবার মেলেকের মা মেলেকের নাক বন্ধ করে ধরেন। নাক বন্ধ করে ধরায় নাক দিয়ে তো নিঃশ্বাস নিতে পারবে না মেলেক। বাধ্য হয়ে মুখ তো অবশ্যই খুলতেই হবে মেলেকের। দেখা যায় মেলেক ঠিকই মুখ হা করেছিল,
তবে মেলেকের মা অনবরত মেলেকের মুখে এই মাংস খাবার খুশে দিচ্ছেন। একে তো নাক বন্ধ, আবার মুখে অনবরত খাবার খুশে ভরার কারণে মেলেকের শ্বাসটা বন্ধ হয়ে আসতে ধরে। তবুও মেলেকের মা খাবার দিয়েই যাচ্ছেন, যেন সে কেমন অদ্ভুত আচরণ করছেন। দেখা যায় অল্প সময়ের মধ্যে মেলেকের দম বন্ধ হয়ে মারা যায় মেলেক। মেলেকের মাও বুঝতে পারে মেলেক মারা গেছে, তারই জন্য কান্না শুরু করেন তিনি। কিন্তু হঠাৎই মেলেক চিৎকার দিয়ে ওঠে। এই ভয়াবহ চিৎকারে মেলেকের মায়ের ঘুম ভেঙে যায়। তাহলে এতক্ষণ তিনি যা যা দেখলেন বা করলেন তা ছিল স্বপ্ন। আসলে নিজের মেয়ের এইরকম পরিণতি দেখে একজন মায়ের মানসিক অবস্থা কতটা ভেঙে পড়তে পারে, এই ভয়াবহ স্বপ্ন তারই উদাহরণ। অন্যদিকে হাবেলকে দেখা যায়। হাবেল মোমবাতি জ্বালিয়ে হয়তো কোনো তান্ত্রিক রিচুয়ালের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই সময় হাবেলকে মা বলে ডাক দেয় অন্ধকার থেকে। এবার একটা বাচ্চা ছেলে ও একটা মেয়ের চেহারা দেখা যায়। তারাই হাবেলকে মা বলে ডাকল। হাবেলও তাকিয়ে আছে। আসলে এই ছেলে মেয়ে দুজন হাবেলেরই ছিল। তারা অনেক দিন আগেই মারা গেছে এই বাড়িতে। এর জন্যই তো হাবেল সন্তানদের শোকে এই বাড়ি ছেড়ে কোথাও যান না। তাদের আত্মার মতো চেহারা তিনি সর্বদাই দেখতে পান। তাহলে আসলেই কি হাবেল তার মৃত সন্তানদের ফিরিয়ে আনার জন্যই বলি হিসাবে কালো জাদু করেছে মেলেকের উপর? এর 2 দিন পর আইলা তাদের শোরুমে কাপড় সেলাই করছিল। কদিন পর তার আবার বিয়ে, অনেক খরচের ব্যাপার। এর জন্যই কাজের গতি বাড়িয়েছে। এ সময় আইলাদের দোকানের এই দিকে হেঁটে আসতে দেখা যায় এডাকে। এভাবেই এডা দোকানে ঢুকে আইলার বাবাকে সালাম জানায়। তবে এডা এবং আইলাকে কথা বলার সুযোগ দিয়ে আইলার বাবা চা খেতে চলে যান। তবে আইলার বাবা ছিলেন খুবই সৎ মানুষ। এডা মূলত এসেছে তার অদ্ভুত স্বপ্নের কথা আইলাকে বলতে। কিন্তু আইলা এডাকে জানায় গতরাতে নাকি কিছু লোকজনে হাবেলকে মেলেকদের বাড়ির সামনে দেখেছিল। লোকেরা ভয়ে হাবেলকে কিছু বলতে পারেনি। তখন এডা জানায় ব্যাপারটা আমি শুনেছি মায়ের কাছ থেকে। আইলা জানায় 3টা বছর পার হয়ে গেল মেলেক এরকমভাবে অসুস্থ হয়ে আছে। কবে এটার অবসান ঘটবে কে জানে। এইবার এডা জানায় তার অদ্ভুত ভীতিকর স্বপ্নের কথা। সে মেলেককে এবং হাবেলকে খুব ভয়াবহ কুৎসিত রূপে দেখেছিল। এই কথা শুনে আইলাও জানাই আমিও তো সব দেখছি কিছুদিন ধরে। তাছাড়া আমার সাথে এরকম ঘটনা আগে কখনোই তো ঘটেনি। ইদানিং এই ভয়ঙ্কর ঘটনাগুলো বেশ ঘটে যাচ্ছে আমার সাথে। বুঝতে পারছি না কি রহস্য রয়েছে এর পেছনে। আইলা বলে বুর্জু কল দিয়েছিল আমাকে, সে নাকি শহর থেকে এখানে আসবে আগামীকালই, এসে মেলেকের সাথে দেখা করবে। তবে আইলা বলে বুর্জু না আসলেই ভালো হতো, তাকে দেখে মেলেক হয়তো আরও দুঃখ পাবে। আইলার এই কথাটা বেশ অদ্ভুত ছিল। বুর্জুর উপস্থিতি কেন মেলেককে কষ্ট দিবে বা দুঃখ দিবে। এইদিকে বুর্জু শহরে। বুর্জু মোটামুটি রেডি, এখনই মিছা গ্রামের উদ্দেশ্যে বের হবে। বুর্জু তার হাজবেন্ড হাকানকে ফোনে জানিয়ে দেয় সে মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। ফিরে আসতে প্রায় 2 দিন সময় লাগতে পারে। অথচ বুর্জু যাচ্ছিল মেলেকের সাথে দেখা করতে। তাহলে বুর্জু মিথ্যা কথা বলল, কিন্তু কেন? অন্যদিকে মেলেক বসে আছে, কিন্তু সে চিন্তা করছিল সে রাতে হাবেল তার সাথে কি নির্মম রিচুয়াল করেছিল। তবে মেলেক ভালো মতো কোনো কিছুই মনে করতে পারছিল না। তাকে চেয়ারের সাথে বেঁধে হাবেল তার সাথে অদ্ভুত কিছু করেছিল। কিন্তু মেলেক আরও কিছু মানুষের চেহারাও মনে করার চেষ্টা করে। তবে সেই চেহারাগুলো মেলেক এখনো ভালো মতো দেখতেই পারছে না। তার স্মৃতি যেন একেবারেই নষ্ট হয়ে গেছে। এইদিকে বুর্জু গাড়ি নিতে এসেছে বেসমেন্টে। তবে বুর্জু লক্ষ্য করে সামনের একটা গাড়ির মধ্যে কিছু বাচ্চারা খেলা করছে, নানান রকমের হইচই। বুর্জু ভাবছে হয়তো অন্য ফ্ল্যাটের ছেলেমেয়েরা হবে। এই বিষয়টা অস্বাভাবিক কিছু নয়। এভাবেই বুর্জু নিজের গাড়িতে এসে বসে, এখনই রওনা করবে। তবে গাড়ির জানলা দিয়ে একজন মেয়ে বুর্জুকে বলে ওঠে, কেন? এই মেয়ের চেহারা বুর্জুর দেখা স্বপ্নের মতোই ভীতিকর। ভয় পেয়ে গেছে বুর্জু। তবে এই দৃশ্য আর দেখা যায় না, মেয়েটা অদৃশ্য হয়ে যায়। তবে এখানে বুর্জু ভাবছিল গতরাতের নিজের দুঃস্বপ্নের জন্য এরকম কিছু দেখছে হয়তো। এইগুলো ভেবেই বুর্জু তার গন্তব্যে রওনা করে দেয়। দেখা যায় মেলেকদের গ্রাম মিসা। খুবই শান্ত, নিস্তব্ধ এবং জনশূন্যময় গ্রামের মতোই লাগছিল। মেলেকের মা মেলেককে গোসল করিয়ে দিচ্ছেন, সাথে কান্নাও করছেন। একসময় মেলেক নিজেই সবকিছু করত, এখন সে কিছু করতে পারেন না, পরনির্ভরশীল হয়ে গেছে। একজন মায়ের কাছে এটা কতটা দুঃখের সেটা একজন মাই ভালো জানেন। অন্যদিকে আইলার সাথে কথাবার্তা বলে এটা বাড়িতে ফিরে যাবে। যাওয়ার আগে এড আইলাকে জানায় আইলা আর মেমেতের বিয়ের ব্যাপারে বুর্জুকে জানানো উচিত হবে কিনা। আইলা বলে বিষয়টা এখনো চিন্তায় আছি, আমার খুবই ভয় হচ্ছে তাকে জানালে না জানি কি ধরনের রিয়াক্ট করবে সে। মানে কি জানেন, আইলার হবু হাজবেন্ড মেমেত স্কুল জীবনে বুর্জুর প্রেমিক ছিল। পরবর্তীতে বুর্জুর অন্য কোথাও বিয়ে হলে মেমেতের সম্পর্ক হয়ে যায় আইলার সাথে। এইসব কথাবার্তা বলে এটা বাড়ি চলে যায়। আইলা ভেতরে এসে কাপড় আয়রন করছিল। এর মধ্যে আইলার পেছনের ম্যানিকিউটা পড়ে যায়।
আইলা আচমকায় ভয় পায় এটা পড়ার জন্য। তবে ম্যানিকিউরটা তুলতে গেলে দেখা যায় এটা যেন মেলেক। চিৎকার করে ওঠে আইলা। এর চাইতে ভয়াবহ হলো মেলেকের মতোই এই চেহারা আইলার মাথা ধরে ঝাঁকাতে শুরু করে। ভীতিকর এই দৃশ্য দেখে আইলা তো খুবই চিৎকার করছিল। তার চিৎকার শুনে আইলার বাবা এসে দেখেন ফাঁকা মেঝোতে নিজের চুল ধরে চেঁচামেচি করছে আইলা। আইলাও দেখে ম্যানিকিউরটা তার জায়গায় আছে, এখানে পড়ে যায়নি। তাহলে এতক্ষণ যা যা হলো এটাও বাস্তবতা এবং স্বপ্নের মধ্যকার অবস্থান। আইলা কিছুই বুঝতে পারছে না আর কি। এদিকে অ্যাডাও বাড়িতে এসে পৌঁছায়। অ্যাডার মা তখন রুটি বানাচ্ছেন। এ সময় অ্যাডা সোফায় যে বসে, তার মাকে জানায় বাবা কি আজও বাড়িতে আসবে না। অ্যাডার মা জানায় পরের সপ্তাহে আসবে তোমার বাবা। এই সকল কথার ভেতরে রুটি হয়ে যায় এবং রুটি নিয়ে তিনি ঘরের মধ্যে চলে যান। তবে কিছু সময় পরে অ্যাডা দেখে রুটি বানানোর চোলার ওখানে একটি কাগজের টুকরো উড়ে এসে পড়ল। তীব্র কৌতূহল নিয়ে অ্যাডা তো কাগজ টুকরো দেখার জন্য এগিয়ে যায়। এই কাগজের টুকরো হাতে নিলে দেখা যায় কাগজে কালো রং দিয়ে মানব আকৃতির ছবি আঁকা। অ্যাডা কিছুই তেমন বুঝছে না আসলে এটার অর্থ কী। তবে এরই মধ্যে অ্যাডা দেখে সে তো সবাই ঘুমিয়ে আছে। তার মা এসে তাকে জাগানোর চেষ্টাও করছে। একই মানুষ একই সময় আলাদা দুটি স্থানে। এই দৃশ্যটা অ্যাডাকে খুবই চমকে দেয়। কিন্তু এরই মধ্যে সোফায় বসে থাকা অ্যাডা চিৎকার দিয়ে জেগে উঠেছিল। তবে অ্যাডা দেখে তার মা নেই এখানে। তাহলে আগের দৃশ্যগুলো অ্যাডা স্বপ্ন ছিল। তবে আবারও অ্যাডা দেখে সত্যি রুটির চুলার ওখানে সেই স্বপ্ন দেখা কাগজের টুকরো পড়ে আছে। স্বপ্নের মতোই এবারও কাগজের ওই টুকরোটা দেখতে এগিয়ে যায় সে। অ্যাডা বারে বারে পেছনে তাকাচ্ছিল সোফায় তারই মতো কেউ বসে আছে কি না। কিন্তু এবার সোফায় কাউকে বসে থাকতে দেখা যায় না। কাগজ হাতে নিয়ে এটা দেখে কিছুক্ষণ আগে দেখা সেই ছবিটায় অঙ্কন করা আছে, এতে একটি মানুষের মতো ছবি আঁকা। তবে এটা দেখে এবারও তার মা অ্যাডা বলে কয়েকটা ডাক দিল। এভাবেই অ্যাডা সোফার দিকে মাথা ঘোরাতে এই দৃশ্য তো হয় ভৌতিক চেহারা, মেলেকের মতোই দেখতে, কিন্তু এর চেহারা তো খুবই ভীতিকর। চোখে তার 3টা মণি। তীব্র ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে অ্যাডা। দেখা যায় এটাও তার স্বপ্নের মধ্যেই আরেকটা স্বপ্ন ছিল। অ্যাডার মা জানায় তোমাকে তো অনেক সময় ডাকাডাকি করছি, আসলে তো তুমি ঘুম থেকে উঠতেই চাচ্ছ না। রাত হয়ে গেছে, রাতের খানাদানা খেতে হবে, চলো। রাত প্রায় 10টা বাজে। মেলেকের বাড়ির দরজায় নক পড়ে। মেলেকের মা দরজা খুললে দেখা যায় বুর্জু এসেছে। বুর্জু এসেই বলে কেমন আছেন আন্টি, আর দাউদ আঙ্কেল কি বাড়িতে আছেন কি না। মেলেকের মা জানায় হ্যাঁ বাড়িতে তিনি আছেন। এবার বুর্জু মেলেকের মাকে কিছু নগদ ক্যাশ টাকা দেয়। বুর্জু বলে আমি জানতে পেরেছি আঙ্কেলের চাকরি নেই, আপাতত এটাই রাখেন, তাছাড়া তার চাকরি আবারও হয়ে যাবে, চিন্তা করবেন না। তবে মেলেকের মা এই টাকাগুলো নিতে রাজি হচ্ছিলেন না। তবে বুর্জু খুবই জোরাজোরি করে, অবশেষে তিনি রাজি হন। বুর্জু জনাব দাউদকে সালাম জানিয়ে মেলেকের সাথে দেখা করতে চলে যায়। বুর্জু তাদের স্কুল জীবনের অনেক স্মৃতির কথা মনে করে সেগুলো তুলে ধরছিল মেলেকের সামনে। মেলেকের এই অবস্থার জন্য বুর্জু খুবই কষ্ট পাচ্ছে। 3 বছর হয়ে গেল তারা 4 বন্ধু কতদিন একসাথে ঘুরতে যেতে পারে না। বুর্জু বলে হাবিলকে ধরা হবে, অবশ্যই তার শাস্তি পেতেই হবে, কেন সে তোমার উপর এই রকম জাদুবিদ্যা করল। মেলেক ঝাপসা চোখে কোনো মতে দেখছে বুর্জুকে, কিন্তু কথাও শুনতে পারছিল খুবই সামান্য। এরই মধ্যে বাহিরে দেখা যায় মেলেকের বাড়ির সামনে এসেছে হাবেল। তবে হাবেল আজ কিছু উকিচুকি দিয়ে এখান থেকে চলে যায়, বেশি সময় থাকেন না। কিন্তু হাবেলের উপস্থিতি এখন পর্যন্ত ক্লিয়ার করে জানা যাচ্ছে না কেন সে এখানে আসে। অন্যদিকে আইলা এখনও কাজ করছিল। তার বাবা জানায় অনেক রাত হয়ে গেছে, তুমি বাড়িতে চলে যাও। আইলাও কাজ গুছিয়ে বাড়ির পথে রওনা করে। বাড়ি বেশি দূরে নয়, হেঁটেই আসা যাওয়া করতে হয়। একেবারে শুনশান রাতের এই রাস্তা। আইলা দেখে একটা ছেলে একটা মেয়ে, তারা সাদা চাদর দিয়ে খেলা করছে এখানে। তবে এই বাচ্চাদের দেখে হাবেলের সেই সন্তানদের মতোই লাগছে। আইলা তাদের চিনতে পারেনি, আবার তেমন সন্দেহেরও কিছু নেই এদেরকে দেখি। আইলা নিজের মতো করে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। কিন্তু কিছু দূর যেতেই আইলাকে পিছন থেকে ডাক দেয়, আমরা চাদরের নিচে আছি। আইলা ঘুরে দেখে সত্যই ছেলে মেয়ে দুটো এই চাদরের নিচে ঘাপটি মেরে বসে আছে। মানে আইলাও ভাবছে এরা হয়তো মজা করছে তার সাথে। তবে আইলা চাদর সরাতেই দেখে চাদর ভিজে রক্তের মতো কিছু গড়িয়ে পড়ছে। অদ্ভুত ব্যাপার। এটা দেখে আইলা যখনই বাড়ির পথে হাঁটা দেয়, এবার তার সামনে দৃশ্যত হয় হাবেলের 2 ছেলে মেয়ে এবং হাবেল। হাবেলের চেহারা ছিল খুবই ভৌতিক, দেখে রক্তাক্ত মনে হচ্ছে তার সর্বশরীর। আবার কেচি বের করে হাবেল নিজের জিহ্বা কেটে ফেলেছিল। অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য। ভৌতিক এই দৃশ্য দেখে আইলা চিৎকার দিয়ে ওঠে। তবে পরক্ষণেই দেখা যায় হাবেল সহ এখানে কেউ নেই, সবাই যেন অদৃশ্য হয়ে গেছে। খুবই ভয় পেয়েছে আইলা। এইভাবে আইলা দৌড়ে বাড়িতে চলে যায়। অন্যদিকে বুর্জু মেলেকের সাথে দেখা করে তার মায়ের বাড়িতে যাচ্ছিল।
মায়ের বাড়ি যাওয়ার আগে হাবেলের বাড়ির সামনে দিয়ে যেতে হয়। বুর্জু দেখে হাবেলের বাড়ির সামনে পুলিশের গাড়ি। বুর্জু বুঝে যায় এইবার হাবেলের কালো জাদুর ঘটনা পুলিশও বিশ্বাস করেছে হয়তো, এর জন্যই তাকে ধরতে এসেছে। সে গাড়ি থামিয়ে হাবেলের ঘরের দিকেই হেঁটে যাচ্ছিল বিষয়টা দেখতে। আসলে বুর্জু বেশ কৌতূহল হয়ে আছে হাবেলকে পুলিশে ধরতে আসার কারণ জানতে, কেন ধরতে আসলো। তবে বুর্জু দেখে হাবেলের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন দুজন মহিলা। তারাও বলাবলি করছিল আজ থেকে হাবেলের এই অপকর্ম বন্ধ হয়ে যাবে। কিন্তু ঘরের ভেতর থেকে আইলা বুর্জুকে ডাক দিয়ে জানায়, বুর্জু ভিতরে আসো, আমরা দুজন মিলে হাবেলকে ধরতে সাহায্য করি। বুর্জু যদি অবাক হয় আইলা এখানে কখন আসলো আর কেন এখানে এসেছে। এইভাবেই বুর্জু ঘরের ভেতরে যায়। দেখা যায় সত্যই দুজন পুলিশ অফিসার। তারা হাবেলকে ধরে বেঁধে ফেলার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই ঘরের মধ্যে অন্ধকার হয়ে যায়। সাথে ঘরের মধ্যে কোনো মানুষের কথাও শোনা যাচ্ছে না। ঘরের মধ্যে একেবারে নিস্তব্ধতা। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে দেখার চেষ্টা করছে বুর্জু। বুর্জু দেখে ঘরের সিলিংয়ের ভাঙা ফাঁকা দিয়ে উকি দিয়ে তাকিয়ে আছে মেলেক। বুর্জু অবাক হয়ে মেলেককে দেখছে। মেলেক কিভাবে এখানে আসতে পারে? তার দ্বারা তো এখানে আসা একেবারেই অসম্ভব। তবে অন্ধকার থেকে হাবেল এসে বুর্জুর সামনে দাঁড়ায়। হাবেলের চেহারা ছিল খুবই ভৌতিক, মুখে চোখে রক্তের দাগ। চিৎকার দিয়ে ওঠে বুর্জু এই ভয়ের তো চেহারা দেখে। তবে দেখা যায় বুর্জু এখনও রয়েছে গাড়ির মধ্যে। আসলে এতক্ষণ যা যা হলো তা সবই ছিল তার স্বপ্নে ঘটা। তাছাড়া হাবেলের বাড়ির সামনে এসে বুর্জু গাড়ি দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছিল কোনো কারণে। বুর্জু দেখে এখানে কোনো পুলিশও নেই, সেই দুজন মহিলাও নেই। জনশূন্য বিরান মরুভূমির মতো হাবেলের ঘর দেখা যাচ্ছে। আত্মা কাঁপানো এইরকম ভয় নিয়ে বুর্জু চলে যায়। অন্যদিকে অ্যাডা ঘুমাতে বিছানায় যায়। দিনের বেলায় সেই ভয় এখনও তার ব্রেন থেকে যায়নি, সবকিছুই মনে আছে। রাত গভীর হয়, ঘুম তো আসে না। আসলে দিনের বেলা পাওয়া সেই ভয় এখনও তার মনে আনাগোনা করছে। কিন্তু হঠাৎই মেলেকের মতো দেখতে এই অদ্ভুত চেহারা এসে এটার গলা চেপে ধরে। তার চোখে সেই তিনটি মণির মতো চরম বিকৃত সে চেহারা। আবার হাবেলের মতো ভৌতিক এই নারী এডার মুখে কাদামাটি লাগিয়ে দিচ্ছিল। হেবেল যেন খুবই রেগে আছে, একেবারে কাদা খাইয়ে দিচ্ছিল। তবে এই কাদামাটির বিষয়টা মনে রাখিয়েন। এই সমস্ত ভৌতিক দৃশ্য দেখে এটা চিৎকার করে ওঠে। এখন অবয়বগুলো অদৃশ্য হয়ে গেছে। সবচেয়ে অদ্ভুত হলো অ্যাডার সাথে ভয়াবহ এসব ঘটনা ঘটার পর অ্যাডা চিৎকার চেঁচামেচি করলেও তার পরিবারের কেউ তা শুনতে পারে না। এই ঘরের ভেতরেই তো রয়েছে অ্যাডার মা, সে কোনোই চিৎকার শুনতে পায়নি। অ্যাডা যেন কোনো অদৃশ্য মোহই চলে গেছে। এইদিকে মেলেকের ঘরের সামনে হাবেল এসেছে। বাহিরের অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে হাবেল করুণ নজরে তাকিয়ে আছে মেলেকের দিকে। তবে হাবেলের আগমনের সাথেই মেলেকের আচরণের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মেলেক কাঁপছিল, তার মুখ দিয়ে ফেনা বের হতে ধরে। মনে হচ্ছিল মেলেকের মধ্যে অদৃশ্য কোনো শক্তি কাজ করছিল। পরের সকালে মিসাগ্রামের নিস্তব্ধ ভৌতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। আজ সকালে আইলার সাথে দেখা করতে এসেছে বুর্জু। অ্যাডাও আসবে কিছু সময়ের মধ্যে। এ সময় মেলেকের অবস্থা নিয়ে চিন্তিত বুর্জু এবং আইলা। 3টা বছর পার হয়ে গেল, মেলেক এই চরম দুর্দশার মধ্যে ডুবে আছে। কথা বলার পর্যায়ে বেশ সংকোচ নিয়েই আইলা জানায় সামনের সপ্তাহে আইলার সাথে মেমেতের বাগদান হবে এবং পরবর্তী সপ্তাহে বিয়ে হবে। এই কথাটা শুনে বুর্জু কিছুটা অবাক হয়। তবে সে তো বিবাহিতা, এখন তার স্বামী হাকান। কিন্তু মানে তো জানেনি মেমেতের সাথে 3 বছর আগে বুর্জুর সম্পর্ক ছিল। কথাটা মনে রাখবেন, 3 বছর আগে বুর্জুর সাথে সম্পর্ক ছিল মেমেতের। এখানে বুর্জু বলে, আমি এখন মেমেতের সাথে কোনো যোগাযোগ রাখি না, তোমাদের বিয়েতে শুভকামনা রইল। এরই মধ্যে অ্যাডা এসেছে। বুর্জুর সাথে তার কথাবার্তা হচ্ছে। এখানে অ্যাডা বেশ কন্দনরত হয়ে জানায় মেলেকের জন্য তার খারাপ লাগে খুবই। তাকে সে রাতে হাবেলের বাড়ির সামনে ফেলে আসা তাদেরকে একেবারেই উচিত হয়নি। বুর্জু বলে, বোকার মতো কথা বলো না, মেলেককে সেখানে ফেলে আসা ব্যতীত আমাদের তো কোনো উপায় ছিল না। বুর্জু জানায়, চলো আমরা একসাথে মেলেককে দেখে আসি। অ্যাডা জানায় না, মেলেককে আজ তার বাবা হুজুরের কাছে নিয়ে যাবে। কিন্তু এখানে অ্যাডা বুর্জুকে দোষারোপ করে রাগারাগি করে বুর্জুর জন্যই আজ মেলেকের এই পরিণতি হয়েছে। তবে অ্যাডার এসব লাগামহীন কথাবার্তায় বেশ বিরক্ত হচ্ছিল বুর্জু। বুর্জু তো এক পর্যায়ে বিরক্ত হয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হয়। এদিকে জনাব দাউদ মেলেককে নিয়ে এসেছে সুফিয়ান হুজুরের কাছে। এই হলো সুফিয়ান হুজুর। সে একজন বুজুর্গ ব্যক্তি এবং রাকি। মেলেককে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। হুজুরের পেছনে আছে 2 জন নারী, তাদেরকেও ঢেকে রাখা হয়েছে। এবার হুজুর রুকিয়া করতে শুরু করে। পবিত্র কোরআন থেকে জাদু চিকিৎসায় ব্যবহার হয় এই সংক্রান্ত কিছু আয়াত তেলাওয়াত করছিল হুজুর। এভাবে রুকিয়ার এক পর্যায়ে মেলেক কথা বলে ওঠে। মেলেক কেবল একটাই মাত্র শব্দ উচ্চারণ করেছিল, আল কাহার। এবার সুফিয়ান হুজুর মেলেকের বাবাকে জানায়
সরাসরি কেউ মেলেকের উপর কালো জাদু করেননি। এখানে অদ্ভুত কিছু ঘটেছে। কেউ একজন মেলেকের হয়ে কাজ করেছে, মানে কেউ একজন মেলেকের তরফ থেকে আল্লাহ তাআলার পবিত্র নাম আল কাহার 10,000 বার পাঠ করেছে এবং 10,000 বার আল কাহার পাঠ করে একটি বদদোয়া জাদু প্রয়োগ করে দিয়েছে, যাকে হোয়াইট ম্যাজিক বলা যায়। মানে সহজভাবে যদি বোঝাতে যায় তা হলো আল কাহার হলো আল্লাহ তাআলার পবিত্র নাম, যার অর্থ মহাপরাক্রমশালী, দমনকারী, সবচেয়ে বেশি রাগান্বিত বা কঠোর তিনি যাকে পাকড়াও করেন তাকে সাহায্য করার মতো ক্ষমতা সৃষ্টিকুলের কোনো প্রাণীর দ্বারা সম্ভব নয়। তার ইচ্ছার বাহিরে আসমান এবং জমিনে কোনো কিছুই ঘটা সম্ভব নয়। এই আল কাহার নাম নিয়ে কেউ কোনো দোয়া করলে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেন, ফিরিয়ে দেন না। সুফিয়ান হুজুর জানায় 10,000 বার কেউ মেলেকের জন্য আল কাহার নাম পাঠ করেছে, কিন্তু মেলেক এতটাই অসুস্থ সে মনেই করতে পারছে না সর্বশেষ তার সাথে কে বা কারা অন্যায় করেছিল, তার প্যারালাইজের কারণ কারা। যখন মেলেক মনে করতে পারবে বা তার স্মৃতি ফিরে আসবে কে বা কারা দায়ী তার এই প্যারালাইজের জন্য, তার এই করুণ জীবনের জন্য, তখনই সেই ব্যক্তিদের উপর ভয়াবহ বিপর্যয় নেমে আসবে আল্লাহর তরফ থেকে। এটা এমন এক বদদোয়া যাদের জন্য অত্যন্ত নির্মম পরিণতি ডেকে আনবে, যেহেতু আল কাহার মানে দমনকারী, পরাক্রমশালী, কঠোর। তিনি যাকে পাকড়াও করেন তার ভয়াবহ পরিণতি হয়। এই রাতে মেলেক জানলার দিকে তাকিয়েছিল। এরই মধ্যে আবারও এসেছে হাবেল, তাকিয়ে আছে মেলেকের দিকে। তবে মহান আল্লাহর ইচ্ছায় আজ মেলেকের চেতনা স্বাভাবিক হয়। সে হাবেলকে দেখে চিনতে পারে আজ, এবং এটাও মনে করতে পারে 3 বছর আগে তারা হাবেলের বাড়ির সামনে গিয়েছিল, মূলত বুর্জু আইলা এডা। তারা মেলেককে নির্জন হাবেলের বাড়ির সামনে নিয়ে মারধর করেছিল। মেলেকের অপরাধ, তার ফোনে মেমেতের ছবি পাওয়া গেছে। আগেই বলেছিলাম মেমেত ছিল বুর্জুর কলেজ জীবনের প্রেমিক। মেলেকের ফোনে মেমেতের ছবি কেন? বুর্জু জানাই মেলেক তাহলে মেমেতের সাথে সম্পর্ক করার চেষ্টা করিস। তবে মেলেক বোঝানোর চেষ্টা করে এই ছবিটা রাখার উদ্দেশ্য এটা নয়, আমি মেমেতের সাথে সম্পর্ক করার চেষ্টাও করি না, বুর্জুকে দেখিয়ে মজা করার জন্য আসলে ডাউনলোড করেছিলাম আর কি। কিন্তু মেলেকের কথা বিশ্বাস করে না বুর্জু। আইলা মেলেকের চুল কেটে দিয়ে অপমান করে। কেন বান্ধবীর প্রেমিকের ছবি থাকবে মেলেকের ফোনে? তার চুল কেটে দেওয়া হয়। দেখা যায় এডা কাদামাটি নিয়ে মেলেককে খাইয়ে দিচ্ছিল, তার মুখে লাগিয়ে দেয়। চরমভাবে অপমান করা হচ্ছিল মেলেককে। কিন্তু বুর্জু ধাক্কা দিয়ে মেলেককে ফেলে দেয়। মেলেক গিয়ে পড়ে মাটিতে। তবে ওখানে ছিল পেরেক, কাঠের টুকরোর সাথে লাগানো পেরেক মেলেকের মাথায় ঢুকে যায়। বুর্জুরা ভাবছে মেলেক হয়তো অচেতন হওয়ার ভান করেছে, কিন্তু বুর্জু কাছে গেলে দেখা যায় মেলেকের ভয়াবহ অবস্থা। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, পেরেক মাথার মধ্যে ঢুকে আছে। ব্যথায় যন্ত্রণায় মেলেক ছটফট করছিল। এরই মধ্যে আবার হাবেল ঘর থেকে বের হয়, কারণ সে ঘরের মধ্য থেকে মেলেকদের চেঁচামেচি শুনেছিল। হাবেলকে দেখে আইলারা আবার লুকিয়ে পড়েছিল। এবার হাবেল এসে মেলেককে সাহায্য করে। তার ক্ষতস্থানে রক্ত বন্ধ করার চেষ্টা করে হাবেল। হাবেলের মাতৃত্ব বোধ যেন জাগ দেয়। নিজের মেয়ের মতোই মেলেককে যতটা সম্ভব সাহায্য করছিল হাবেল। তবে হাবেল বুর্জুদের দেখে ফেলে। হাবেল এটাও বুঝে যায় মেলেকের সাথে তারাই এই ভয়ঙ্কর কাজ করেছে। এইবার বুর্জুরা এখান থেকে পালিয়ে যায় এবং সবার কাছে রটিয়ে দেয় হাবেলই কালো জাদু করেছে মেলেকের উপর। হাবেল নাকি মেলেককে বলি করে তার মৃত সন্তানদের ফেরত আনতে চায়। এই গুজব রটিয়ে দেয় মেলেকের বাবা মার কাছে। তাহলে বন্ধুর শত্রু এদেরকেই বলা হয়। এরপর থেকে মেলেক তো প্যারালাইজ হয়ে যায়, যদিও মেলেক প্যারালাইজ হতো না, কারণ মেলেকের হয়ে হাবেলই আসলে 10,000 বার আল কাহার এই পবিত্র নাম উচ্চারণ করে বদদোয়া দিচ্ছিল। প্রতিশোধের জন্য বদদোয়া করেছিল হাবেল বুরুজ আইলা এডার উপর। কিন্তু মেলেকের স্মৃতিশক্তি দুর্বল হওয়ায় সে মনেই করতে পারছিল না কারা তাকে মেরেছিল সে রাতে। তার প্যারালাইজের জন্য দায়ী কারা? এর জন্যই আসলে এই বদদোয়াটা তখনই কাজ করছিল না। তাহলে আজ তো মেলেক হাবেলকে দেখে সব স্মৃতি মনে করতে পারছে। হাবেলকে দেখে তার সবই মনে পড়ে গেছে এখন। তাহলে হাবেলের করা সে বদদোয়া নিশ্চয়ই সক্রিয় হবে। এখন শুরু হয়ে যাবে হোয়াইট ম্যাজিক। দেখা যায় মেলেকের চোখ সাদা বর্ণ ধারণ করেছিল। এইদিকে আইলাদের সাথে দেখা করে অ্যাডা এইমাত্র বাড়িতে ফিরল। সোফায় বসে আছেন তার মা। অ্যাডা কেমন মন খারাপ করে ঘরে ঢুকেছে। তার মা জানায় কি হয়েছে। অ্যাডা কিছু বলে না। এখানে লক্ষ্য করা যায় ঘরের মধ্যে কোনো মাটি নেই, কিন্তু হঠাৎই অ্যাডার মা বলে ওঠে ঘরের মধ্যেই মাটি তুমি এনেছ। অদ্ভুত আচরণ তার। মুহূর্তের মধ্যে তার মাকে আবার দেখা যায় না, অদৃশ্য হয়ে গেছে। তার মায়ের জায়গায় যেন হাবেলরূপী বিকৃত চেহারা হাজির হয়। হাবেলরূপী বিকৃত চেহারা দেখে এটা তো ভীষণ জোরে চিৎকার করে উঠেছিল। সামনে হাবেল, পিছনে মেলেক, তাদের চেহারা খুবই ভীতিকর। এভাবেই তারা অ্যাডাকে ধরে এই মাটির স্তূপের মধ্যে পুঁতে ফেলে। মনে আছে কি মেলেককে সে রাতে কাদা খাইয়ে দিয়েছিল অ্যাডা।
এর জন্যই এটার মৃত্যু হলো মাটি চাপার মধ্য দিয়ে। এইদিকে আইলা বাড়ির সামনে বসেছিল। এ সময় আইলার বাবা তাদের রান্নাঘরের মধ্যে প্রবেশ করে। কিছু সময়ের মধ্যে আইলা শুনতে পায় রান্নাঘর থেকে কাঠ পেটানোর শব্দ। আইলা চলে যায় ঘরের মধ্যে। আসলে তার বাবা এত রাতে কি করছে? আইলা যে দেখে অদ্ভুত এই দৃশ্য, তার বাবা যেন কিছু একটা করছিল। আইলা জানতে চায়, বাবা কি করো ওখানে? এবার তিনি বলেন, কফিন বানাচ্ছি তোমার জন্য, একটু পরেই তো তুমি মারা যাবে। অবাক হয়ে যায় আইলা। তবেরই মধ্যে হাবেল এবং মেলেকের মতো সে ভৌতিক চেহারা এসে আইলার মাথার চুল ধরেই তার গলা পেঁচিয়ে ধরে। একদিক থেকে হাবেল, অন্যদিক থেকে মেলেক রূপী সত্তা। কিন্তু দেখে মনে হবে আইলা নিজেই গলায় চুল পেঁচিয়ে নিজেকে শেষ করে দিচ্ছিল। এভাবেই খুব অল্প সময়ের মধ্যেই শ্বাসরোধ হয়ে আইলা মারা যায়। মনে আছে সে রাতে আইলা মেলেকে চুল কেটে দিয়েছিল। এর জন্য বদ্দুয়ার অভিশাপ আইলাকে চুল পেঁচিয়ে শেষ করে দিল। আইলার মৃত্যুর সাথে মেলেকের শারীরিক এবং মানসিক অবস্থার পরিবর্তন দেখা যায়। অন্যদিকে বুর্জু মিসাগিরাম থেকে এইমাত্র শহরে তার বাড়িতে ফিরল। বুর্জু তার হাজবেন্ড হাকানকে কল করেছিল, তবে জানা যায় তার ফিরতে দেরি হবে, মানে হাকানের বাড়িতে ফিরতে প্রায় ঘন্টাখানিক সময় লাগবে আর কি। তবে ফোন কাটার সাথেই বুর্জুর অবিরাম কাশি আরম্ভ হয়, তীব্র কাশি, ব্যাপক কাশি, সেই সাথে গলা দিয়ে পেরেক বের হচ্ছিল। চরম অদ্ভুত ব্যাপার, মানুষের মুখ দিয়ে এইরকম পেরেক কিভাবে বের হওয়া সম্ভব? এমনকি পেরেকযুক্ত কাঠের টুকরোর মতো গলার মধ্য থেকে বের হলো। এবার হাবেলের বিকৃত চেহারা দেখা যায়। হাবেল পেরেকযুক্ত কাঠের টুকরো ধরে রেখেছে। পেছন থেকে মেলেক রূপী এই অবয়ব বুর্জুর চুল ধরে পেরেকের উপর চেপে ধরে। এভাবেই পেরেক ঢুকে রক্তকরণ হয়ে বুর্জুকে শেষ করে দেওয়া হয়। তাহলে সে রাতে বুর্জু যেভাবে মেলেককে ধাক্কা দিয়ে পেরেকের উপর ফেলে দিয়েছিল, আজ বুর্জুর মৃত্যু একইভাবে হল। দিস ইজ পাওয়ার অফ বদদুয়া। তাহলে মহান আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তিনি যেমন আর রহমান, পরম দয়ালু মমতাময় আমাদের মালিক, ঠিক একইভাবে তিনি সর্বোচ্চ কঠোর, রাগী, আল কাহ্হার। এই মুভি যে একেবারে সত্য ঘটনা, এটা তো সবাই জানেননি। তাহলে এই ঘটনা থেকে অবশ্যই শিক্ষা হলো, কারো বদদুয়া বা অভিশাপের কারণ যেন আমরা না হই। যদি কোনো মজলুমের বা অসহায়ের বদদুয়ার কারণ হই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, পতন সুনিশ্চিত। এই ঘটনার একেবারে শেষে মেলেক একেবারে সুস্থ হয়ে গিয়েছিল আল্লাহর ইচ্ছায়। দূর থেকে হাবেল মেলেককে দেখে বেশ খুশি হয়। মেলেক ও হাবেলের এই উপকারের কথা ভেবে মুচকি হেসে দেয়। আসলে হাবেল প্রতি রাতে মেলেক বসে থাকা জানলার সামনে এসে দাঁড়াতো, যাতে মেলেক হাবেলকে দেখে সে রাতের নির্মম ঘটনার কথা মনে করতে পারে, এবং সেই সাথে যেন বদদুয়ার তাণ্ডব শুরু হয়ে যায়। মুভির একেবারে শেষে জানানো হয়, মজলুম অর্থাৎ অসহায় নির্দোষ মানুষ কাউকে বদদুয়া দিলে সেই বদদুয়া মহান আল্লাহ তাআলা কবুল করে নেন। এটা তার পবিত্র নাম আল কাহ্হারের কসম। তা কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে। ভালো লাগলে পরিচিত জনের সাথে শেয়ার করতে পারেন। এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।